সব ধ্বংস শব্দ করে শুরু হয় না, কিছু ধ্বংস শুরু হয় নীরবে। একটা ডিল, একটা কল, আর কয়েক সেকেন্ডের মধ্যে একটা শক্তিশালী সাম্রাজ্য হাতছাড়া হয়ে যেতে থাকে। একদিকে শত কোটি টাকার চুক্তি, অন্যদিকে অদৃশ্য একজন শত্রু যে শুধু বর্তমান নয়, জানে তোমার লুকানো অতীত। যত উপরে সে উঠেছে তত গভীরে লুকানো ছিল তার অপরাধ। এই খেলায় টাকা কোনো কাজে আসে না, ক্ষমতাও নয়, কারণ সে ধ্বংস করতে আসেনি, সে সময় নিয়ে বিচার করতে এসেছে। এখানে রাস্তা নেই, শুধু একটার পর একটা দরজা বন্ধ হতে থাকে, আর শেষ দরজাটা ভিতর থেকেই বন্ধ হয়ে যায়। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয়েছে যে সঞ্জীব নামের একজন লোক, যে তারা সত্যিটা সবাইকে দেখানোর জন্য সবাই মিলে একটা নিউজের চ্যানেল খুলেছিল, যেটা কিনা দেখতেই দেখতে অনেক বেশি ভাইরাল হয়ে যায় এবং সেটা ইন্ডিয়াতে টপ 10-এর মধ্যে চলে আসে। তারপর এই কোম্পানির সিইও সঞ্জীবের ছেলে জবানা, আর এখন সঞ্জীবের মারা যাওয়ার পর জয় এই কোম্পানিটাকে বিক্রি করার জন্য ভেবেছে, কিন্তু তার ডিল একটা অপোজিশন পার্টির নেতার সাথে হয়ে গেছে, যে এখন জয়কে 100 কোটি টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এরপর আমাদেরকে দেখানো হয় জয় একটা ইন্টারভিউ দেওয়ার জন্য ফরেন কান্ট্রিতে এসেছে। এরপর যখন জয় ইন্টারভিউ দিচ্ছিল, তখন তাকে প্রশ্ন করা হয় যে আমরা শুনতে পেয়েছি আপনি আপনার কোম্পানিটাকে বিক্রি করে দিচ্ছেন। তখন জয় ক্যামেরাটাকে বন্ধ করিয়ে দেয় এবং বলে, তুমি এই সমস্ত কিছু কিভাবে জানতে পেরেছো? তখন তাকে বলা হয় যে এই সত্যিটা তো বাইরে বেরাবে, আপনি দরকার পড়লে সিদ্দিকী স্যারের সাথে কথা বলে নিন। আসলে সিদ্দিকী যে ছিল সে জয়ের সাথে কাজ করত। তারপর জয় এখানে সিদ্দিকীকে ফোন করে, তখন সিদ্দিকী তাকে জানায় যে ইন্টারভিউ পরে আপলোড হবে, তাই জন্য তুমি তোমার সত্যিটা এখানে জানাতে পারো। এরপর ডিল হয়ে যাওয়ার পর তো তুমি লন্ডনে শিফট হয়ে যাবে, এতে কোনো আর প্রবলেম হবে না। তার জন্য এখানে জয় রাজি হয়ে যায়। তারপর জয় এখানে ইন্টারভিউ দিয়ে যায়। তারপর এখানে জয়ের কাছে তার বউ শ্রেয়ার ফোন আসে, যেবার নিল্লে এখানে তার বাচ্চাদের সাথে মিলে থাকতো। সে জানায় যে ডিল হয়ে গেছে, কিছুদিন পরেই আমরা একসাথে এনজয় করব, তারপর আর আমাদেরকে আর কোনো কাজ করতে হবে না। এটা শোনার পর এখানে শ্রেয়াও খুশি হয়ে যায়। তারপর জয় তাকে জানায় যে আমি গিফট পাঠিয়েছি, সন্ধেবেলার মধ্যে পৌঁছে যাবে, তার আগে আমি চলে আসব, একসাথে মিলে খুলব। এটা বলে জয় সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর এখানে জয়ের কাছে তার দুটো জিগরি ফ্রেন্ডের ফোন আসে, যার মধ্যে একজন ছিল অ্যাক্টর যার নাম ছিল অজয়, আর একজন সার্জন ছিল যার নাম ছিল ঈশান। এরা তার ছোটবেলার বন্ধু ছিল এবং জয় এদের সাথে দুদিন পর দেখা করার কথা ভাবছিল, যেতে তারা লন্ডন আসার পর এনজয় করতে পারে। এরপর এখান থেকে জয় বার্ডেন যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপরে আমরা একজনকে দেখতে পারি যে কিনা মাস্ক লাগিয়েছিল এবং সে হ্যাকিং করছিল। এর সাথে সাথে সে জয়ের ওপর নজর লাগিয়ে রেখেছিল। এরপর জয়ের কাছে কিছুক্ষণ পর সেই হ্যাকারের ফোন আসে এবং সে তাকে জানায় যে আমি তোমার সমস্ত সত্যিটা জানি। এটা শুনে জয়ের মনে হলো যে হয়তো তার বন্ধুরা তার সাথে মজা করছে, সেই কারণে সে ফোনটিকে কেটে দেয়। তারপর কিছুক্ষণ পর জয়ের কাছে একটা মেসেজ আসে, যেখানে দেখা যাচ্ছিল যে জয়ের অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা একা একাভাবে কেটে গেছে। তারপর সেই হ্যাকারটা জয়কে ফোন করে বলে যে 100 কোটি টাকা থেকে 1 কোটি টাকা নিয়েছি, কোনো সমস্যা হবে না তো? এটা শোনার পর জয় সেখানে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে লাগলো এগুলো সে কি করে জানে। তারপর সেই হ্যাকারটা তাকে জানায় যে তোমার বাবাও ভালো মানুষ ছিল, কিন্তু পয়সার লোভে সেও কারাপ্ট হয়ে গেছে, আর তুমি তো তার থেকেও অনেক বড় কারাপ্ট। কে জানে কত টাকা তুমি ভিতরে করিয়েছ, আর আমি তোমার সমস্ত সত্যিটা জানি, সেজন্য আমি তোমাকে ছেড়ে দেব না। তারপর তার কাছে অন্য নিউজ চ্যানেলের কোম্পানির লোকের ফোন আসে, যাকে হ্যাকার সেই 100 কোটি টাকার ডিলের কথা বলে দিয়েছে এবং সে আরও জানায় যে এই নিউজটা এখন অনেক বড় হতে চলেছে। এটা বলে সে ফোনটা কেটে দেয়, আর জয় সেখানে কিছুই করতে পারে না। এরপর আমরা নিউজে দেখতে পাই আয়ার এখানে জয়ের ডিলের ব্যাপার নিউজের সমস্ত কিছু জানিয়ে দিয়েছে, আর এখানে যে মন্ত্রীর সাথে এখানে সেই জয়ের ডিল হয়েছিল সেই ভিডিওটাও এখানে হ্যাকার নিয়ে নিয়েছে, আর আয়ার সেখানে সেটাকে আপলোড করে দিয়েছে। এটিকে দেখে জয়ের অনেক বেশি মাথা খারাপ হয়ে গেছিল। তখন সেখানে তার কাছে সিদ্দিকের ফোন আসে এবং সে তাকে জিজ্ঞেস করে এগুলো কিভাবে লিক হয়ে গেল, এ ব্যাপারে তুমি খোঁজ করো, নয়তো এই কোম্পানিটা বিক্রি হওয়ার আগে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আর তুমি কিছুই পাবে না। এরপর জয় এখানে হ্যাকারকে আবার ফোন করে এবং তাকে বলে যে তোমার যত টাকা চাও আমি দিয়ে দেব। তখন হ্যাকার তাকে জানায় যে পয়সার তো আমার কোনো সমস্যা নেই, আমি শুধু তোমাকে মজা দেখাতে চাই। তখন জয়ের গাড়ি একটা মেয়ের গাড়ির সাথে ধাক্কা লেগে যায় এবং মেয়েটি তাকে পুলিশ ডাকার কথা জানাচ্ছিল। এতে হ্যাকারও মনে হচ্ছিল সেই জন্য টাইম ওয়েস্ট হতে পারে, সেই কারণে সে সেই এরিয়ার সিগন্যালগুলোকেও হ্যাক করে নেয়। এরপর যখন মেয়েটি যেই গাড়িটিকে নিয়ে আগে যায়, তখন সে মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটাকে দেখে জয় অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে মনে করছিল যে এই হ্যাকারটা তো অনেক বেশি খতরনাক। তখন হ্যাকার তাকে জানায় যে আমি তোমাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেব, তুমি শুধু দেখতে থাকো, কারণ তুমি এতদিন ধরে কত লোকের লাশের উপর পা দিয়ে এই পয়সাগুলোকে কামিয়েছ আর সরকারের কাছ থেকে লুকিয়ে কত বাজে কাজ করেছ। এতে জয় কিছু আর বলতে পারল না।
এরপর জয়না তার সার্ভার টিমকে ফোন করে হ্যাকারের ব্যাপারে খোঁজ করতে বলে। তখন সেই সার্ভারের লোকেরা জানায় যে এ সমস্ত কিছু তোমার ফোনের জন্য হ্যাকিং হয়েছে, আমরা কিছু করতে পারবো না। তখন সিদ্দিকী তাকে ফোন করে জানায় যে এখন সরকারও তো আমাদের পেছনে পড়ে যাবে, শুধু এই কোম্পানিটা খুব শীঘ্রই বিক্রি হয়ে যাক, নয়তো আমরা খুব বিপদে পড়ে যাব। তখন জয় অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে তার ফোনটাকে সুইচ অফ করে দেয়। এরপর জয় একটা ছোট দোকানে যায় এবং সেখান থেকে একটা নতুন ফোন এবং একটা সিম কেনে, যাতে সে সিদ্দিকী এবং তার পরিবারের লোকের সাথে কথা বলতে পারুক। এরপর জয় সোজা তার বাবা রাওকে ফোন করে এবং তাকে জিজ্ঞেস করে যে বলু, আমার কাছে যদি অনেক বেশি প্রপার্টি থাকে, সেগুলো যদি সরকার জানতেই পেরে যায়, তাহলে সেটাকে তারা ফ্রিজ করে দেবে। তখন তাকে জানায় যে হ্যাঁ, আমরা ট্যাক্স বাঁচানোর জন্য অনেক বেশি গোলমাল করেছি, সেই কোনো সমস্যা হতে পারে। তখন জয় তাকে জানায় যে আমরা একটা এনজিও বানিয়েছিলাম, যে বাচ্চাদের জন্য যে ফান্ডটা আসতো সেখান থেকে 70% আমার কাছে ব্যাংকে সেভ করে নিয়েছি, আর শুধুমাত্র 30% টিচারের রয়েছে। এটা শুনে চাও এখানে জয়কে অনেক বেশি কথা শোনানো শুরু করে দেয় যে তুমি এত নিচে নেমে গেছো। তখন জয় তাকে জানায় যে আমাকে ভাষণ দিও না, আমাকে বলো আমার এখন কি করা উচিত। তাও তখন তাকে জানায় যে তোমাকে পুলিশ তো ধরতে পারে, কারণ তুমি ট্যাক্স চুরি করেছো, আর সেই ব্যাপারটা তারা অনেক শিগগিরই জানতে পেরে যাবে, আর হতে পারে তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারো। তখন জয় তাকে জানায় আমি খুব শিগগিরই লন্ডন চলে যেতে চলেছি, এতে চান্সেস কম হতে পারে, তাই না? তখন তাকে রাও জানায় যে হ্যাঁ, বেশিরভাগ ঘোলা করা লোকেরা লন্ডন চলে যায়, কিন্তু তাকে আরও জানায় যে তোমাকে আজকে রাত্রে লন্ডন যেতে হবে, কারণ কালকে থেকে ইন্ডিয়ান অ্যাম্বাসি খুলে যাবে, আর সেখানে পর্যন্ত তোমার কাছে তোমার খবর চলে আসবে, তারপর তুমি আর লন্ডন যেতে পারবে না। এরপর জয় এখান থেকে তাড়াতাড়ি করে তার অ্যাসিস্ট্যান্টের কাছে লন্ডনের জন্য টিকিট বুকিং করে এবং তাকে বলে যদি সেটা না পাওয়া যায় তাহলে কিছু একটা করে আমাকে তাড়াতাড়ি করে লন্ডনের টিকিট বুকিং করিয়ে দাও। এরপর জয়ের যে গাড়িটিকে হ্যাকার হ্যাক করে রেখেছিল তার মধ্যে সেই জয়ের সাথে থাকা একটা অন্য মেয়ের ইন্টিমেটের ভিডিও চালু হয়ে যায়, এতে তার বিয়ে ভেঙে যেতে পারে। তারপর সেই স্ক্রিনের মধ্যে লেখা আসে যে তোমার ফোনটিকে চালু করো, নয়তো এই ভিডিওটা আমি শ্রেয়ার কাছে পাঠিয়ে দেব। তখনই জয়ের কাছে শ্রেয়ার ফোন আসে এবং তার মনে হচ্ছিল যে শ্রেয়া সত্যিটা জানতে পেরে গেছে কিনা, কিন্তু শ্রেয়াস তো তাকে জিজ্ঞেস করছিল যে তুমি কতক্ষণে আসবে। এটাকে শুনে জয় একটু শান্তি। এরপর সেই হ্যাকারটি জয়কে আবার ফোন করে। তখন জয় তাকে জানায় যে তুমি আমার বিজনেসটাকে বরবাদ করে দিয়েছো, আমার ফ্যামিলিটিকে ছেড়ে দাও। তখন হ্যাকার সেখানে হাসতে শুরু করে দেয় এবং জানায় যে এটা তো শুধু শুরু, এখনও তো তোমার অনেক কিছু বাকি রয়েছে। তখনই জয়ের কাছে ঈশানের ফোন আসে এবং তাকে জানায় যে আজ ফিল্মের শুটিং করছে। তখন তারা পুরো একটা ড্রোনে এসে অ্যাটাক করে দেয়, যার কারণে তার অনেক বেশি আঘাত লেগে গেছে। আজের অবস্থা অনেক বেশি খারাপ। এটা শুনে জয় বুঝতে পেরে যায় যে সে ড্রোনটাকে হয়তো সে হ্যাকারই হ্যাক করেছে। এইটা শুনে জয়ের অনেক বেশি খারাপ লাগছিল এবং সে বুঝতে পারছিল না যে এই হ্যাকারটা তার পেছনে কেন পড়ে রয়েছে। তখন না জয় তার চেনা পরিচিত একটা পুলিশের কাছে হেল্প চাওয়ার জন্য ফোন করে, কিন্তু সেই পুলিশ অফিসারও তাকে সাহায্য করতে পারেনি, কারণ সে সেই হ্যাকারের নামও জানত না। তারপর তার কাছে সে হ্যাকারের ফোন আসে। তখন হ্যাকার তাকে জানায় যে তোমার পেছনে একটা গাড়ি আসছে, তার পিছন করলে তুমি আমার ব্যাপারে জানতে পারবে। তখন সে সেই মাস্ক লোকটাকে পিছন করা শুরু করে দেয় এবং সেই লোকটা তাকে একটা গ্রাউন্ডের মধ্যে নিয়ে আসে। তখন সে সেই মাস্ক লোকটাকে মারা শুরু করে, কিন্তু সেই মাস্ক লোকটাকে তো শুধু হায়ার করা হয়েছে। সে দেখে একটা বক্স দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে সেই বক্সের মধ্যে দেখে সেখানে তার একটা পুরনো স্কুলের ছবি রয়েছে, আর তার ফটোর মধ্যে পিছনে জন লেখা ছিল, যেটাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে লাগলো এটা কোথা থেকে এসেছে। এরপর এখান থেকে আমাদেরকে 5-এর সিন দেখানো হয়। সেখানে আমাদেরকে দেখানো হয় যে সেখানে জয় তখন তার একটা মেয়েকেই পছন্দ ছিল, কিন্তু সেই মেয়েটি এখানে জন নামের একটা ছেলের সাথে কথা বলতো। সেই কারণে এখানে জয়, অজয় এবং ঈশান মিলা সেই ছেলেটার রুমে এসে তাকে মেরে সেখান থেকে চলে যায়। তারপর থেকে জন এখানে সে মেয়েটির সাথে কথা বলা বন্ধ করে দেয়। সেই কারণে সে অনেক বেশি স্কুলে আসাও বন্ধ করে দিয়েছে। এই জন্য এখানে সেই মেয়েটি অনেক বেশি স্যাড ছিল, আর সেই মেয়েটি এখানে সে জনের সাথে অনেক বেশি কথা বলতো। তারপর একদিন তারা জানতে পারে জনের একটা কোনো রোগ রয়েছে। সেই ব্যাপারটা এখানে অজয়, জয় এবং ঈশান পুরো স্কুলে ছড়িয়ে দেয় যে তার এইডস রয়েছে। সেই কারণে এখানে জনের সাথে কেউ কথা বলতো না। সেই কারণে জন এখানে অনেক বেশি চিন্তিত হয়ে গেছে। তারপর সে একদিন স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নেয় এবং আজ এ সমস্ত কিছু জয়কে ফোন করে জানাচ্ছিল যে জন তো মারা গেছে, তাহলে আমার পেছনে কে পড়েছে। তারপর সে তাকে জানায় যে তার একটা ছোট ভাইও ছিল। এখান থেকে জয় বুঝতে পেরে গেছিল যে তার মৃত্যুর বদলে এখানে তার ছোট ভাই নিচ্ছে। এরপর এখান থেকে জয় একটা মেয়েকে ফোন করে, যেটা কিনা তার স্যারের মেয়ে ছিল, আর জানা গেছে যে তার স্যারটা অনেকদিন আগেই মারা গেছে, আর সেই স্যারকে জয়ের বাবা পয়সা খাবিয়েছিল। সেই কারণে এখানে জয়ের মনে হচ্ছিল এই সমস্ত কিছু তো হয়তো জয়ের ভাইই করছে। এরপর যখন জয় এখানে ঈশানকে ফোন করে তখন ঈশানের এখানে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল এবং সে জানায় যে আমি বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়েছি, এরপর থেকেই আমার শরীর খারাপ করছে। সেই কারণে জয় এখানে বুঝতে পেরে যায় যে এটাও হয়তো সেই হ্যাকারটাই করেছে।
এখানে আর কিছু করার না থাকাতেই এখানে ঈশানের সেখানে মৃত্যু হয়ে যায়। এটাকে দেখে জয় অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি হ্যাকার তো এখানে খুশির জন্য নাচ করছে। তারপর তৎক্ষণাৎ জয় এখানে পুলিশ অফিসারকে ফোন করে এবং জানায় যে জন ডিকো নামের একজন ছেলে, তার বাবা ডেভিড ডিকোটা এখন এই মুহূর্তে কোথায় রয়েছে। তুমি যদি সেখানে পর্যন্ত পৌঁছে যায় তাহলে আমরা হ্যাকারকে খুঁজে ফেলতে পারবো। তারপর পুলিশ অফিসারও সেটা করা শুরু করে দেয়। তখন হ্যাকার তার কাছে ফোন করে। তখন জয় তাকে জানায় যে আমি তোমার ব্যাপারে জানতে পেরে গেছি, আর সেখানে আমার কোনো দোষ ছিল না যার কারণে জন সেখানে মারা গেছে। তখন তো আমি অনেক বেশি ছোট ছিলাম। তখন তার ভাই তাকে জানায় যে তোমার জন্য আমার দাদা মারা গেছে, আর সেই কষ্টে আমার মাও মারা গেছে। তারপর আমার বাবাও অসুস্থ হয়ে যায় এবং সেও মারা যায়, আর আমি একাই শুধুমাত্র এই দুনিয়াতে লড়াই করছিলাম। আর শুধু আমার একটাই টার্গেট ছিল তোমার কাছ থেকে বদলা নেওয়ার। এবং সে তাকে আরও জানায় যে তুমি তোমার ফ্যামিলিকে বাঁচাতে চাইলে বাঁচিয়ে নাও। আমি সেই গিফটের মধ্যে বোম রেখেছি, তুমি যদি আমার একটা কাজ না করো তাহলে সেই বোমটি ফেটে যাবে। তখন জয় তাকে জানায় যে যা বলবে তাই করব, শুধু আমার পরিবারের জন্য কিছু না হোক। তারপর তারা বলে লোকের সামনে জয় আসে এবং সেখানে কিছু রাশিয়ানকে ধরে রেখেছিল, আর এখন তুমি এই মুহূর্তে সেইখানে রয়েছো। অর্থাৎ মাফিয়ার সাথে ক্যামেরায় তোমার মুখও চলে এসেছে, অর্থাৎ তুমি এখন পুলিশের হাতে ধরা পড়ে যাবে। তাই জন্য একটা কাজ করো, এখানে মাফিয়াগুলোকে শেষ করো এবং এই মেয়েগুলোকে এখান থেকে বাঁচিয়ে নাও। তখনই তার উপর মাফিয়ারা হাতাক করে দেয় এবং মাফিয়াদেরকে জয় এক এক করে অনেক বেশি মারে এবং তাদেরকে শেষ করে দেয় এবং পুলিশের আসার আগে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সে সেই মেয়েগুলোকেও সেখান থেকে বাঁচিয়ে দেয়। এটাকে দেখে হ্যাকারও তার অনেক বেশি প্রশংসা করছিল এবং হ্যাকার তাকে জানায় তুমি ভালো তো কাজ করেছো, কিন্তু 10 মিনিটের মধ্যে যদি তুমি তোমার পরিবারের কাছে না পৌঁছাও তাহলে বোমটি ফেপে যাবে। এটা শুনে জয় খুব শীঘ্রই সেই গাড়িটিকে চালানো শুরু করে, কিন্তু সেই সময় তখন হ্যাকার গাড়িটিকে বন্ধ করিয়ে দেয়। এটা দেখে জয় গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে, কিন্তু 10 মিনিট হতে মাত্র 2 মিনিট বাকি ছিল। কিন্তু জয় বুঝতে পারছিল না যে তার কি করা উচিত, সেই কারণে তার চোখে জল চলে আসে। তখন হ্যাকার তাকে ফোন করে জানায় যে যদি তুমি বোম ফাটা তাকে আটকাতে চাও তাহলে তোমার ফোনে একটা কোড দিয়ে দাও। তারপর জয় তাড়াতাড়ি তারা বলা কোডটিকে তার মধ্যে দিয়ে দেয়। তারপর সেখানে টাইমিংটি স্টপ হয়ে যায়। এরপর যখন জয় বাড়িতে এসে সেই বক্সটিকে দেখে তার মধ্যে কিছুই ছিল না। তখন হ্যাকার জয়কে আবার ফোন করে এবং বলে যে সেই বক্সের মধ্যে বোম ছিল না, এটা শুধুমাত্র আমার একটা প্ল্যানিং ছিল, কারণ আমার মনে হয়েছিল যে তুমি সেই মাফিয়াদের কাছেই মারা যাবে। সেই কারণে আমি সিআইএর দ্বারা তোমার ফোনটিকে হ্যাক করেছিলাম, কারণ সিআইএর দ্বারাই তুমি তোমার লোকেশনটা দিয়েছিলে। অর্থাৎ সিআইএর লোকেরা এখন তোমার লোকেশন জানতে পেরে গেছে, আর হ্যাকিংয়ের জন্য এখন তুমি প্রায় 20 বছরের জন্য জেল হতে পারে। তখন সেখানে পুলিশ চলে আসে এবং জয়কে হ্যাকিং করার জন্য অ্যারেস্ট করে নেয়। অর্থাৎ হ্যাকারের কাজ কি পূরণ হয়ে যায়। এরপর আমাদেরকে 20 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমাদের হ্যাকারের মুখ দেখানো হচ্ছিল, আর এখানে হ্যাকারের সাথে তার পরিবারের লোকেরাও ছিল। তখন তার কাছে জয়ের ফোন আসে এবং সে জানায় জেলে থেকে আমিও গেমটি শিখে গেছি, আর যেভাবে তুমি আমাকে বরবাদ করেছো সেভাবে আমিও তোমাকে বরবাদ করতে ঠিক আসব। তখন হ্যাকারও তাকে জানায় যে চলে আসো, আমি কাউকে ভয় পাই না। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।